নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং অসম এবং বাংলার যারা জনগণ রয়েছে যেই খবরের জন্য অধীর আগ্রহে বসেছিলেন তারা ইতিমধ্যে জেনেই গেছেন এবং এর আগে যে সমস্ত আলোচনা আমরা করেছি যে ফলাফল চৌঠামে কি হবে তা একেবারে স্পষ্ট সামনে এসে গেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে অসম বাংলায় একেবারে পদ্ম পার্বণ যাকে বলে হিমন্ত বিশ্ব শর্মার যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেঞ্চুরি এবং ডবল সেঞ্চুরি সেটা একেবারে সত্য প্রমাণিত হয়েছে। পাহাড় থেকে সমতল একেবারে বইছে গেরুয়া হাওয়া এবং একদিকে যখন জয়ের উৎসব তখন অন্যদিকে কিন্তু বিরোধীদের স্তব্ধতা। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কিছুক্ষণ আগে সাংবাদিকদের যে তিনি নাকি হারেননি, তিনি নাকি পদত্যাগ করবেন না, সেটা নিয়েও ইতিমধ্যে বিতর্কের ঝড় একেবারে শুরু হয়ে গেছে এবং প্রশ্ন উঠছে এই জয় কি নিছকি হাওয়া নাকি দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনার ফল। কারণ দুই রাজ্যে যেভাবে গেরুয়া ঝড় হয়েছে, দুই রাজ্যের রাজনৈতিক মহাযুদ্ধে বিজেপির জয়ের আসল কারিগর কারা? প্রতিবেশী দুই রাজ্যে বিজেপির জয় কি বিরোধীদের জন্য অশনি সংকেত নাকি অসমে বিজেপির সুনামের নেপথ্যে ঠিক কি কি কারণ রয়েছে, বাংলার বিজেপির ডাবল সেঞ্চুরির কি কারণ রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বদীপ চক্রবর্তী এবং বিশ্বদীপ ভট্টাচার্য এবং সঙ্গে রয়েছেন আমাদের বিজেপি নেতা শ্রমিক দত্ত এবং পাশাপাশি ইতিমধ্যে ভার্চুয়ালি একেবারে জুড়ে গেছেন কংগ্রেস নেতা সঞ্জীব রায়। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনা এবং কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন বাংলা থেকে বিজেপি নেতা রাজীব পাখিরা এবং বাংলা থেকে রাজনৈতিক বিশ্লেষক রঞ্জিতা চক্রবর্তী। কিছুক্ষণের মধ্যে তারা উপস্থিত হয়ে যাবেন। তবে আসাম দিয়ে আমি আজকের আমাদের আলোচনাটা শুরু করছি। আমাদের সঙ্গে যেহেতু বিশ্বদীপ বাবু রয়েছেন, বিশ্বদীপ বাবু যেমনটাই সমীক্ষা বলছিল, এক্সিট পোল বলছিল, কোথাও একেবারে এক্স্যাক্টে পরিণত হয়ে গেছে এবং একেবারে অসমে বিজেপির সুনামি বলা যায় এবং এক্সিট পোলে 85 থেকে 90 একটা পার্সেন্টেজ ধরা হয়েছিল সমীক্ষার যেটা পরিসংখ্যান, সে জায়গায় দাঁড়িয়ে দেখলাম সেটাকে ছাপিয়ে গেছে, 102টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ঠিক কি কারণ রয়েছে এর পেছনে, কি মনে করেন? 2026-এর নির্বাচনের যে সমীক্ষাটা ছিল সেই সমীক্ষাটা প্রতিটি সংগঠনের যে সমীক্ষা ছিল তারা সবাই উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের যে ইস্টার্ন পূর্বের যে প্রেক্ষাপটে যেখানে অসমে স্পেশালি অসমে 2,50,00,000 মানুষের ভোটের মহিলারা হচ্ছে 1,25,00,000। প্রতিটি মহিলাকে অরুণোদয়, মহিলা উদ্যমিতা, নিযুত ময়না, লাখপতি বাইদ এরকম বিভিন্ন প্রকল্প, উজান অসমে উন্নয়ন হয়েছে প্রচুর। ভারতবর্ষের পূর্ববর্তী অঞ্চলের যে উন্নয়নের যে ঝড় উঠেছিল, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং দূরদর্শী শক্তিশালী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তা অব্যাহত আছে। এই পরিলক্ষিত করে যেগুলো কাজ হয়েছে, প্রচুর দ্রুত গতিতে উন্নয়ন হয়েছে, প্রচুর প্রকল্পে আসামে মহিলারা 47,48,00,000 কোটি মহিলারা তারা উপকৃত হয়েছেন, উন্নয়ন হয়েছে, কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এইসব উপলব্ধি করে জনসাধারণের প্রকৃত মানসিকতা দেখে আজকে সমীক্ষায় এটাই উঠে এসেছিল যে এখানে সেঞ্চুরি পার করবে এবং ভারতীয় জনতা পার্টি অনেক ভোটে, বিপুল ভোটে জয়যুক্ত করবে। এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি নিজেই আগে বলেছিলেন যে অসমে সেঞ্চুরি, বঙ্গে ডাবল সেঞ্চুরি। তো এই জিনিসটা ওনার, আমি এটা আশ্চর্য হয়েছে, খুব ভালো লাগলো যে ওনার যে দূরদর্শিতা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে দূরদর্শিতা, এর প্রতিফলন আমরা ভোট গণনার পরবর্তী সময় আমরা তাই দেখলাম যে 100 সেঞ্চুরি এবং এখানে 182টা আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তার জোট নিয়ে 102 হয়েছে। এবং বঙ্গে যেখানে ঝড় তুলেছে অনেক লড়াইয়ের পর শেষ পর্যন্ত পদ্মাসনে পশ্চিমবঙ্গ, সেখানে দুটোই এখন কি হয়েছে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। এবং প্রতিটা এখন যেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে পূর্বাঞ্চল যদি পুরোটাই ভারতবর্ষের পদ্মফুল হয়, সেই পদ্মাসনে বসে যত উন্নয়ন গঙ্গা যেদিকে বয়ে গেছে সমস্ত গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সেই পর্যন্ত ভারতবর্ষে পদ্ম ফুটবেই। এটা প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলে, ওনার নেতৃত্ব। এবং এটাও ঠিক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী
আজকে যেভাবে নির্বাচনের পরিচালনার সময় উনি বসে বসে পরিলক্ষিত করেছিলেন যাতে কোনো ভোট ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষার জন্যে যেভাবে নির্বাচন কমিশনকে ওনারা মানে সহযোগিতা করেছেন এবং সমস্ত গণতন্ত্রের মানুষ যারা সহযোগিতা করেছেন, সেই সহযোগিতাতে একটা শক্তিশালী গণতন্ত্রের একটা ভালো ফল আমরা পেয়েছি। এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে অসমে আবার তৃতীয়বারের সরকার ফিরে এসেছে এবং পশ্চিমবঙ্গে সেটা বলতে হবে যেটা ঐতিহাসিক জয়, হিস্টোরিক্যাল জয়। সেই অনেক লড়াইয়ের পরে আজকে এই নির্বাচনের প্রেক্ষাপটে আমাদের দেখতে হবে যেটা পরিবর্তন বঙ্গেও এসেছে, মানে বিপুল পরিবর্তন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জমিতে। আজকে 50 বছরের পরে ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে এবং অসমে আজকে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির আবির্ভাব। এটাই সবচেয়ে ভালো লেগেছে যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের দিকে মানুষ হয়েছে, আরো উন্নয়ন হবে, সেটাই গণতন্ত্রের জনগণের সেই আশা। এই আশাতেই তারা ভোট দিয়েছেন। একেবারে আমাদের সঙ্গে যেহেতু বিজেপি নেতা শ্রমিক বাবু রয়েছেন, শ্রমিক বাবুর কাছে যাব। শ্রমিক বাবু, প্রথমেই তো শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই বিশাল জয়, এবং সে জায়গায় দাঁড়িয়ে এর আগেও এসেছিলেন, এক্সিট পোলের দিনও এসেছিলেন, আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টি নিয়ে, এবং আপনিও বলেছিলেন 85 থেকে 90 হতে পারে, তার কিন্তু সেটাকেও ছাপিয়ে গেছে। এবারে বিজেপি 102টি আসনে একেবারে জিতেছে, এনডিএ জোট বলা যায়, এনডিএ জোট জিতেছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারে তো যেমনটা আমরা জানি সরকার গঠন হবে, এবং সেই সরকার গঠন নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিভিন্ন আলোচনায় বসেছেন। তো আপনাদের পরবর্তী স্ট্র্যাটেজি কি, মানে কি কতদূর এগিয়েছে সমস্ত বিষয়গুলো যদি একটু জানান। দেখেন, 2-3 দিনের মধ্যেই আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গভর্নরের কাছে ইস্তফা দেবেন, আর হয়তো এখন অব্দি দিয়েই সেরেছেন ইস্তফা, যেটা অফিসিয়াল প্রসেস যেটা হয়। 2-3 দিনের মধ্যে আমাদের সরকার কবে হচ্ছে সেটা ডিসিশন নেওয়া হয়ে যাবে। আজকে এনডিএ একটা মিটিং আছে আমাদের, একটা অফিসিয়াল মিটিং, আর আমরা আশা করি এই মিটিংয়ের আমাদের এই শপথ গ্রহণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি থাকবেন, আমাদের মাননীয় রাষ্ট্রের ন্যাশনাল প্রেসিডেন্ট উনিও থাকবেন। তো আমরা এটাই এক্সপেক্ট করছি হয়তো 2-3 দিনের মধ্যে, কারণ এটা নিয়ে দেখেন অলরেডি যেটা ক্লিয়ার কাট ম্যান্ডেট, এটা নিয়ে তো বেশি দিন কিছু গড়ানোর কিছু নেই বা সিলেক্টরেরও কিছু নেই কে সিএম হবে। বিকজ আমরা জানি সিএম ফেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ছিলেন, আর ওনার নেতৃত্বেই আমরা এই ইলেকশনটা বিপুলভাবে জয়যুক্ত হয়েছি। তো তার জন্য সিএম ফেস নিয়ে যেহেতু কোনো অসুবিধা নেই, কোনো সংশয় নেই। এই যে 85 থেকে 90 একটা ধরা হয়েছিল সমীক্ষা, এবং আপনাদেরও সেমনটা ছিল। 85 থেকে 90 আপনিও যদি সেদিন মনে করেন, আমি কিন্তু 90-95 কিন্তু আপনার অ্যাক্সিস বা ইন্ডিয়াতে কিন্তু ফিগারটা ছিল 90 to 100। আমি তখন বলেছিলাম, কিন্তু আপনি যদি দেখেন ওই সময় যে আমি বলেছিলাম 100টাও ক্রস করে যেতে পারে। আমি সেটাও বলেছিলাম যে হ্যাঁ এই ফিগারটাই হবে, আর আমরা 100টা প্লাস করে যাব। কারণ দেখেন একটা ক্যালকুলেশন কি ছিল, আফটার ডিলিমিটেশন 126 সিটসের মধ্যে 103টা হিন্দু সিট, মানে ডমিনেটেড সিটস ছিল 103টা। তার মধ্যে আগের থেকে আমরা শিবসাগরটাকে মুখ্যমন্ত্রী একটু 50-50 ভাবে আমরা রেখেছিলাম, কিন্তু বাকি 102 সিটস কিন্তু অনেক আগের থেকে প্রেডিক্ট করা ছিল যে এই সিট আমাদের কাছে আসবে, কিন্তু হিন্দু বৈশিষ্ট্য সিট। তো তার জন্য এই সিটটাই আমাদের কাছে এসেছে। কোন ফ্যাক্টরটা কাজ করেছে এই যে এত বিশাল জয়? একটা কি এখন হিন্দু একজোট হয়ে গেছে, এখন আর আগের মতো হিন্দু ডিভাইডেড পলিটিক্স নেই, কারণ অপোজিশন বলে কিছু নেই আজকের দিতে। আসামের মধ্যে মাটিতে অপোজিশন বলে কিছু নেই। নামে আপনি বলতে পারেন কংগ্রেস আছে, এজিপি আছে, রাজ্যর দল আছে, যা আছে। কংগ্রেসের আপনি দেখেছেন কি অবস্থা, 19টা সিট পেয়েছেন, তার মধ্যে 18 জন মিয়া মুসলিম সিট ক্যান্ডিডেটস। তো এই যদি থাকে, আস্তে আস্তে কংগ্রেস একটা ইউডিএফ এর বি টিম হয়ে পরিণত হয়েছে। ওদের একমাত্র একজন জয়প্রকাশ দাস, উনি নববৈশাখ থেকে উনি একমাত্র হিন্দু ক্যান্ডিডেট যে জিতেছেন, বাকি 18 জন কিন্তু মিয়া মুসলিম ক্যান্ডিডেটস। সে বোরাকবিলি থেকেও যে আমাদের 4জন জিতে এসছে, ওরাও কিন্তু মিয়া মুসলিম, বাকি অন্যান্য জায়গার থেকে। তো আজকে কংগ্রেসের যখন এই অবস্থা, তো হিন্দুরা যারা আছে, আমরা তো বলে আছি হিন্দু নেতারা যারা আছে, হিন্দুবাসী যারা আছে, যারা আমরা সনাতনী হিন্দু, আমরা এখন আমাদের একমাত্র আস্থার জায়গা হলো গিয়ে বা ভরসার জায়গা হলো গিয়ে বিজেপি। কারণ বিজেপি আমাদেরকে একমাত্র ডেভেলপমেন্টের সঙ্গে হয়ে সিকিউরিটিও দিচ্ছে। কারণ আপনি যেসব, আমি কালকেও বলেছিলাম যে যেসব প্রকল্প বা যে আপনি যখন জিজ্ঞেস করছিলেন যে কি কারণে কংগ্রেসের এই অবস্থা হলো, আমি তখন বলেছিলাম যে ম্যানিফেস্টেশন যদি আপনি কংগ্রেসের দেখেন, সেখানে কিন্তু উল্লেখজনক কোনো কিছুই কাজের কথা বলা হয়নি, প্রথম কথা। সেকেন্ডলি, আমরা যে ল্যান্ড সিকিউরিটি বা ল্যান্ড মানে
ইলিগাল ল্যান্ড মাইগ্রেশন থেকে আমরা বাঁচানো যে কথাগুলো বলছিলাম বা উচ্ছেদ করেছিলাম, বা এই যে ধরনের সিকিউরিটি, আজকে সবাই সিকিউরিটি চাইছে, ডেভেলপমেন্ট গ্রোথ সবকিছু মিলে একটা সিকিউরিটি কিন্তু প্রয়োজন আছে আপনার। আজকে বেঙ্গলেও সেম সিকিউরিটি কিন্তু একটা বিশাল, আমরা সবাই বলছি ডিলিমিটেশন, কিন্তু সিকিউরিটি ইজ দ্য বিগেস্ট রিজন ইন বেঙ্গল। না হলে এই ধরনের রেজাল্ট হতো না, হয়তো বা হাড্ডাহাড্ডি লড়াই হতো, এটা হাড্ডাহাড্ডি লড়াই যায়নি সিচুয়েশন। তো আমি আবার ঘুরে আসছি আসামে, সিকিউরিটি ইজ দ্য বিগেস্ট রিজন। যখন উচ্ছেদ হচ্ছিল, কংগ্রেসের নেতারা গিয়ে, গৌরব গগৈ থেকে শুরু করে সব তাবার তাবার নেতারা গিয়ে বলছিলেন যে উচ্ছেদ, আমরা যদি সরকারে আসি আমরা আবার তোমাদেরকে মাটি ঘুরিয়ে দেব। এই মাটিগুলো ছিল, এই মাটিগুলো যারা দখল করেছে সব বাংলাদেশি মিয়া মুসলমানরা এই মাটিগুলো দখল করেছিল, ইলিগাল ভাবে দখল করে রয়েছিল, এগুলো সরকারি মাটি ছিল। তো কংগ্রেস কি ভিত্তিতে, ওদের নেতারা কি ভিত্তিতে এই কথাটা বলেছেন যে আমরা মাটি ঘুরিয়ে দিব? সেই মাটিগুলো নিশ্চয়ই প্রাইভেট ল্যান্ডগুলো ছিল না। উচ্ছেদের বিরোধিতা করে একটা ইস্যু বানিয়েছিল তারা নির্বাচনের আগে, আমরা দেখেছি। ওদের সবসময় টার্গেট ছিল মুসলিম টার্গেট, ওরা ভেবেছিল মুসলিম ধরে ইলেকশন জিততে পারবে। একদম মুসলিম মানে সংখ্যালঘু ভোটের উপর একটা ভরসা ছিল কোথাও না কোথাও। আমাদের সঙ্গে যেহেতু সঞ্জীব বাবু রয়েছেন, সঞ্জীব বাবুর কাছে যাবো। সঞ্জীব বাবু, এই যে কংগ্রেসের ভরাডুবি অসমে, এবং ঠিক আমি এই মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করবো কংগ্রেসের কোথায় কোথায় ভুলগুলো ছিল, যদি আপনি আপনার কাছ থেকে জানতে চাইবো। কারণ এই যে ভরাডুবি, সেটা তো বিরোধী দল হিসেবে যেই ফারাকটা রয়েছে, জয় পরাজয়ের একটা ফারাক থাকে, কিন্তু এটা ব্যবধানটা কিন্তু অনেকটাই বেশি। ব্যাপারটা হচ্ছে, দেখুন যেভাবে বলা হয়েছে সিকিউরিটির ব্যাপার, এবং আমি প্রথমে একটা ইনফরমেশন দিয়ে দিই যে ভারতবর্ষের যে 10টা রাজ্য আছে যেখানে টপ ওমেন অ্যাট্রোসিটিস হচ্ছে, ওমেনদের সাথে, মহিলাদের সাথে দুর্ব্যবহার হচ্ছে, দুর্কাণ্ডগুলো হচ্ছে, অশুভ কাণ্ডগুলো হচ্ছে, সেই 10টা রাজ্যের মধ্যে 9টা রাজ্য বিজেপি শাসিত। সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করেছিলাম, আমরা পাবলিকের দুয়ারে গিয়েছি, দরজায় দরজায় গিয়েছি, গিয়ে সেখান থেকে আমরা ম্যান্ডেট নিয়েছি, নিয়ে আমরা একটু সঞ্জয় বাবু একটু হোল্ড করবেন পিসি, আর ওনার কথাগুলো সাউন্ডটা একটু যদি বাড়িয়ে দাও তাহলে শোনা যাবে স্পষ্টভাবে। হ্যাঁ হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, এবার বলুন। সেটাই বলছি যে ভারতবর্ষের 10টি টপ রাজ্য যেখানে নারীদের প্রতি অত্যাচার হয়, সেটার মধ্যে 9টা রাজ্য আছে বিজেপি শাসিত। সেদিকে আমি যাচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন কংগ্রেস ম্যানিফেস্টো তৈরি করেছিলাম, আমরা পাবলিকের দুয়ারে গিয়ে, পাবলিকের দরজায় গিয়ে আমরা কথা বলে ওদের ম্যান্ডেটটা নিয়েছি যে আজকে ডেটে আসামে পাবলিকের কি চাহিদা আছে, সেইভাবে আমরা আমাদের ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করেছি। আজকে এই যে রেজাল্টটা হয়েছে, দেখুন, প্রথম ডেলিমিটেশন, আমি বলেছি এটা ডেলিমিটেশনটাকে, এটা পলিটিক্যাল ডেলিমিটেশন হয়েছিল, এবং যেভাবে বলা হয়েছে যে 102টা না কোটা হিন্দু সিট বানিয়ে দেওয়া হয়েছে, বা 20টা বা 22টা মাইনরিটি সিট ছিল। আমরা সেদিকে, আমরা যখন কংগ্রেস দল নমিনেশন দিয়েছে, মনোনয়ন দিয়েছে, সেখানে 22% আমরা মাইনরিটিকে দিয়েছি এবং 78% আমরা মেজরিটিকে দিয়েছি। আমরা আমাদের গুরুদায়িত্ব পালন করেছি। কিন্তু যেহেতু আজকের ডেটে যেভাবে বিজেপির সাথে, বিজেপির হোস্টাইল অ্যাটিটিউডের সাথে আমাদেরকে লড়াই করতে হচ্ছে, আজকে সরকারের বিজেপি ছিল, বিজেপি অ্যাডভান্টেজ পাবেই, সে জায়গায় বিভিন্ন বেনিফিশিয়ারিকে যে বেনিফিট দেওয়া হয়েছে, সেই বেনিফিটের একটা প্লাস পয়েন্ট ছিল, অ্যাডভান্টেজ ছিল বিজেপি। আমরা যে কথাগুলো বলেছিলাম যে সরকারে আসার পরে আমরা এটা করব, হয়তো সেটা আমরা হয়তো পাবলিকের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারিনি, কারণ ম্যানিফেস্টো গুলো আমাদের দারুণ ছিল, আমরা পাবলিকের চিন্তাধারা করেই, ভবিষ্যৎ চিন্তাধারা। কিন্তু আপনাদের ম্যানিফেস্টোতে যে জুবিন গার্গের বিষয়টি ছিল, সেটা কি যথার্থ ছিল সঞ্জীব বাবু? না, আমরা জুবিন গার্গকে নিয়ে কোনোদিন রাজনীতি করিনি। আমরা এটাই বলেছি যে হেমন্ত বিশ্ব শর্মা নিজেই বলেছিলেন যে আমি যদি জুবিন গার্গকে ন্যায় দিতে না পারি, তাহলে আপনারা কেন আমাকে ভোট দিবেন? কিন্তু মনে হয়, আমাদের যেটা মনে হয় যে হয়তো জনগণ সেই জায়গাটায় গিয়ে বুঝতে পেরেছে যে আপনারা জুবিন গার্গকে নিয়ে রাজনীতি করছেন, যেটা কখনোই জুবিন গার্গ নিজেও চাননি। না, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যদি জুবিন গার্গের নামে আসামবাসীরা ভোট দেয় তাহলে বিজেপিকে দেবে। এই রাজনীতি উনি করেছেন। আমরা শুধু বলেছি যে আমরা যদি সরকারে আসি তাহলে 100 দিনের ভিতরে আমরা জুবিন গার্গকে ন্যায় দেব। ন্যায় দেওয়াটা তো কোনো রাজনীতি নয়। আমরা তো এখনো অ্যাসেম্বলির ভিতরে বলুন বা বাইরেও আমরা, কিন্তু তাছাড়া আপনাদের ম্যানিফেস্টোতে অসমবাসীকে আশ্বাস বা প্রতিশ্রুতি দেওয়ার মতো যথাযোগ্য কোনো প্রতিশ্রুতি সেরকম ছিল কি আপনাদের ম্যানিফেস্টোতে, যার উপর ভরসা করে, বিশ্বাস করে আপনাদেরকে ভোট দেবে জনগণ, অসমের জনগণ? আমরা অনেক কিছু দিয়েছিলাম। আমরা মহিলা সিকিউরিটি দিয়েছিলাম, আমরা ওল্ড এজের জন্য দিয়েছিলাম,
আমরা মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য ওদেরকে 50,000 টাকা ঋণ দেওয়ার কথা বলেছিলাম, নন রিফান্ডেবল। এরকম অনেক কিছু ছিল যা আমরা মহিলাদেরকে, শিশুদেরকে এবং বৃদ্ধাদেরকে দেখে করেছিলাম। হয়তোবা আমরা সরকারে আসতে পারিনি বলে আজকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। তো আমাদের যে ম্যানিফেস্টো কমিটি ছিল, দায়িত্ব নিয়ে কাজ করেছিল এবং গৌরব গগৈর নেতৃত্বে আমরা সেই দিকে তাকিয়েছিলাম যদি আমরা সরকারে আসি। কিন্তু আমার একটা প্রশ্ন এই মুহূর্তে একদম ম্যানিফেস্টো আমরা ইমপ্লিমেন্ট করতাম একদম। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করবো এই মুহূর্তে, যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তুলনায় আমি যদি তুলনা করি, যেহেতু গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর দাবি করছিলেন মুখ্যমন্ত্রীত্বে, সে জায়গায় দাঁড়িয়ে তিনি জনসভা বা প্রচারের ক্ষেত্রে কোথাও না কোথাও তো পিছিয়ে ছিলেন, যার আজকের ফল যেটা সেটা বলেই দিচ্ছে, সেটা স্পষ্ট। আপনাদের কি মনে হয় না? দেখুন, আজকে গৌরব গগৈ নিজেই জুলার থেকে নির্বাচনে প্রতিযোগিতা করছিলেন এবং সেখানে উনাকে নিয়ে আমরা এবার নির্বাচনে এগিয়ে গেছি, উনার ফেসকে নিয়েই। তাই উনার যত সম্ভব ছিল উনি আসামে চেষ্টা করেছেন প্রচার করার, পাবলিকের কাছে পৌঁছার, বিভিন্ন অঞ্চলে পৌঁছার। অথবা নিজে যেহেতু উনি ক্যান্ডিডেট ছিলেন বলে উনি পারেননি। কারণ আমি আপনাকে বলি, অপোজিশনে থেকে একটা দলকে লিড করে একটা ডেস্টিনেশনে পৌঁছানো এটা অনেক কঠিন ব্যাপার। মুখ্যমন্ত্রী হয়ে যে কাজগুলা ইজিলি করা যায়, সেটা একটা অপোজিশন লিডার হয়ে বা অপোজিশনের স্টেট প্রেসিডেন্ট হয়ে সেই কাজগুলো সেভাবে ইজিলি করা যায় না। অনেক অনেক ডিফিকাল্টিস থাকে, প্রবলেম থাকে, সেটা অতিক্রম করতে হয়। তাই উনি যেহেতু ফেস ছিলেন মুখ্যমন্ত্রী, এটা জুরাটাও জিতে আসা অনেক বড় গুরুদায়িত্ব ছিল। উনার দিকে সমগ্র আসামের কংগ্রেস কর্মীরা বা আসামবাসীরা তাকিয়েছিলেন। তাই উনি হয়তো বিভিন্ন জায়গায় সেইভাবে সময় দিতে পারেননি যেটা ওনার দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আমরা চেষ্টা করেছি পাবলিকের দরজায় পৌঁছে আমাদের ম্যানিফেস্টো নিয়ে ওদেরকে বুঝিয়ে বলা যে আমরা সরকারে আসলে কি করব। হয়তো বা আমাদের কোনো খামতি ছিল, আমরা প্রত্যেক জায়গায় পৌঁছতে পারিনি। কিন্তু আমি আরেকটা কথা ইনফর্ম করে দিই যে 2021-এ আমাদের যে ভোটিং পার্সেন্টেজ ছিল সেটা ছিল 27.21। এবার আমাদের ভোটিং পার্সেন্টেজ আছে 27.74। আমাদের ভোটিং পার্সেন্টেজ ডিক্লাইন করেনি, আমাদের কোনো ধস নামেনি। যেহেতু ডিলিমিটেশন হয়েছিল, একটা প্ল্যান্ড কনস্পিরেসি করে ডিলিমিটেশন করে সরকারি পক্ষকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হয়েছিল, সেই অ্যাডভান্টেজটা এবার বিজেপি নিয়েছে। আমাদের ভোট ব্যাংকে কোনো ধস নামেনি। আমরা যেখানে ছিলাম একটু বেড়েছি, বিজেপির ভোট ব্যাংকে দাদা বলছেন যে এটা মানে এটা মোরাল ভিক্টরি। এই যে ভোটের শেয়ারটা, এটা আমরা খুবই স্বাভাবিক কথা, উনি কথা বলবেন, কারণ যখন উনি ইলেকশন হারার পরে একটা জিনিস তো দিয়ে কভার করতেই লাগবে। সো ইটস এ ভেরি কমন স্টেটমেন্ট, প্রত্যেকজন কংগ্রেস নেতারা এই কথাটা বলেন যে ভোট শেয়ার বেড়েছে, ভোট শেয়ার এই হয়েছে। কিন্তু ভোট শেয়ার কোনো সিগনিফিকেন্স গ্রোথ তো কিছু নেই। যদি উনি নিজেই বলছেন 27.21 থেকে 27.74, সো ইটস এ ভেরি সিগনিফিকেন্ট গ্রোথ, হার্ডলি মার্জিন অফ 0 পয়েন্ট সামথিং। এই গ্রোথ মার্জিনে উনার ব্যাপারটা হচ্ছে, আরো উনি বলছিলেন যে গৌরব গগৈ অপোজিশন লিডার ছিলেন দেখে ক্যাম্পেইনিং করতে পারেননি। তো ওয়েস্ট বেঙ্গলে তো শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার আছেন, দুটা সিট তো উনি জিতে এসেছেন। আমরা 2015 সালে আমরা তো অপোজিশনেই ছিলাম, আমরা কি হয়ে ইলেকশন দিতে আসলাম। ব্যাপারটা হলো দ্য ক্রেডিবিলিটি, পাবলিকের ক্রেডিবিলিটিটা হেমন্ত বিশ্ব শর্মার সাথে গৌরব গগৈয়ের আকাশ পাতালের তফাৎ। কারণ গৌরব গগৈয়ের অ্যাকসেপ্টেন্স উনার কনসিস্টেন্সিতেই নেই। উনি যদি নিজে একটু গ্রাউন্ড ওয়ার্ক করতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে জোড়হাটে উনার নিজের কনসিস্টেন্সি তো না, গ্রাউন্ড ওয়ার্কের সাথে উনার অ্যাকসেপ্টেন্সটাই কম। এই কারণে কম, কারণ উনি যখন এমপি হয়ে গেছিলেন ওখানে জনগণের সাথে উনি পাবলিক টাচ পুরো হেরিয়ে। এক্সিট পোল একেবারে এক্স্যাক্টে পরিণত হয়েছে বলাই যেতে পারে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা আলোচনা করছি যে এর পেছনে ঠিক কি কি কারণ রয়েছে। এবং আমি সঞ্জীব বাবুর কাছে আমি আরেকবার দর্শকদের পরিচয় করে দিই। এই মুহূর্তে ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রঞ্জিতা চক্রবর্তী দিদি। রঞ্জিতা দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসবো আমি বাংলার বিষয়ে আলোচনা করার জন্য, তবে একটু আমি সঞ্জীব বাবুর কাছে এই মুহূর্তে যাবো, যেহেতু অসম নিয়ে আমি একটু আলোচনায় রয়েছি এই মুহূর্তে। সঞ্জীব বাবু, আমাদের একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, আপনাদের দলের কাছে, যে এই যে আপনাদের ভরাডুবি কোথাও না কোথাও, যদি নির্বাচনে গৌরব গগৈ প্রতিদ্বন্দ্বিতা না করতেন, সে জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র যদি দলের হয়ে প্রচার করতেন, তাহলে তার জন্য বোধহয় একটা লাভবান হতো। তিনি তো নিজের কেন্দ্রেই হেরে গেছেন, সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই বিষয়টিকে? মানে প্রার্থী হওয়াটা তার একটা চরম ভুল ছিল, ভুল সিদ্ধান্ত ছিল কি? না, চরম ভুল সিদ্ধান্ত ছিল না। কারণ গৌরব গগৈ যেহেতু নির্বাচন না খেলতেন, বাকি যারা প্রার্থীরা ছিলেন, যারা কংগ্রেসের মনোনয়ন নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন, ওদের কাছে এই বার্তাটা যেত না যে উনাদের সেনাপতি উনাদের নেতৃত্ব দিচ্ছেন। আজকে গৌরব গগৈ যে জুরহাটে প্রতিদ্বন্দ্বিতা করে উনি সবাইকে একটা বার্তা দিয়েছেন যে উনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং যতই কঠিন পরিস্থিতি হোক উনি নেতৃত্ব দিয়ে যাবেন।
এবং আরেকটি কথা বলে দেই, উনি সেই জুরাটেই করেছেন যে জুরাটে বিগত লোকসভাতে আসামের পুরো ক্যাবিনেট বসার পরেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জুরাট লোকসভাতে গৌরব গগৈ নাকি হাইয়েস্ট ভোটে হারবেন। মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছিলেন যে গৌরব গগৈ যদি জিতে যান তাহলে উনি পদত্যাগ করবেন। সেই গৌরব গগৈ সেই জায়গাতে লড়াই করেছেন এবং সেখানে একটা আবেগ ছিল। আজকে যদি উনাকে সামনে রেখে, উনার ফেসকে সামনে রেখে কংগ্রেস মুখ্যমন্ত্রীর চেহারা বানিয়ে তো নির্বাচন লড়ে, উনি যদি প্রতিযোগিতা না করেন তাহলে একটা নেগেটিভ মেসেজ যাবে। সেই বার্তাটা উনি বহন করেছেন এবং উনি সামনে থেকে লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন। রেজাল্ট হার জিত হতেই পারে, আজকে অনেক কিছু ফ্যাক্টর ছিল যার জন্য উনি হেরেছেন, এটা অন্য ব্যাপার। কিন্তু ওনার যে নির্বাচন খেলাটা ভুল সিদ্ধান্ত ছিল এটা আমরা মানছি না, সঠিক সিদ্ধান্ত ছিল, উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বেশ, আমি একটু বিশ্বদীপ বাবুর কাছে যাবো। বিশ্বদীপ বাবু, মানে বদরুদ্দিন আজমল বলেছেন যে অসমে কংগ্রেস এখন মুসলিম লীগে পরিণত হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ফলাফল এসছে, তার মধ্যে কিছুক্ষণ আগে শ্রমিকবাবু বলছিলেন যে এবারে কংগ্রেসে যারা জিতেছেন 19 জন, তাদের মধ্যে 18 জনই সংখ্যালঘু। তো কোথাও না কোথাও গিয়ে এটা একটা ফ্যাক্টর কাজ করেছে, এই সংখ্যালঘুদের ভোটের উপরে নির্ভর ছিল কংগ্রেস। সে জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? কথাটা হচ্ছে নির্বাচনের প্রেক্ষাপটে মৌলানা বদরুদ্দিন আজমল যিনি বলছেন, উনি নিজেই অ্যাকচুয়ালি ঠিকমতো উনি দ্বিধাবিভক্ত যে উনি যে কথাটা বলেছেন, ওনার 3 মাস আগে এই স্টুডিওতে আমি বলে গিয়েছিলাম যে কংগ্রেসের দুর্বল নেতৃত্বে যদি ওরা এখনো সময় আছে, সেই সময় আমি বলেছিলাম যে কংগ্রেসের যে দুর্বল নেতৃত্ব এবং ওরা ক্রমশ মুসলিম লীগে পরিণত হচ্ছে এই কংগ্রেস, যেটা 1941-এ 1946-এ যেটা দেখা গিয়েছিল যে কংগ্রেস থেকে মুসলিম লীগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আর তারা সরকার গঠনের জন্য কংগ্রেসকে প্রেসার দিয়ে আজকে ভারতটাকে ভাগ করলো। সেই জিনিসটা পরিলক্ষিত করে আমি বিগত কয়েকবারই আমি এই স্টুডিওতে এসে বলেছিলাম, তুমি হয়তো সেই সময় ছিলাম। তো এই জন্য ওরা কিন্তু কংগ্রেসের যে নেতৃত্ব, দুর্বল নেতৃত্বে ওরা মুসলিমরা শুধু ওরা মাইনরিটিতে পরিণত হয়েছে, এটা মৌলানা বদরুদ্দিন আজমলকেই শুধু বলতে হবে না, সবাই বুঝতে পারছে। কারণ ভারতবর্ষের মানুষ এখন সচেতন, আজকে আগের মতো সেই নির্বাচন হয় না, মানুষ এখন অনেক সচেতন, অনেক গণতন্ত্রের শক্তিশালী যে প্রভাবটা আছে, উন্নয়ন হোক, শান্তিপূর্ণ অংশগ্রহণ ভোটের জন্য, যেটা আমি নির্বাচন কমিশনকেও আমি অকুণ্ঠ অভিনন্দন জানাচ্ছি নির্বাচন পরিচালনা করবার জন্য। কিন্তু কথাটা হলো এই যে মুসলিম লীগের মতো শুধু একটা জায়গায় পার্টিকুলারলি যে কংগ্রেস চলে যাচ্ছে, এটা অতি দুঃখের কথা। কারণ ওদের দুর্বল নেতৃত্বের জন্য যারা আমি একটু সঞ্জীব বাবুর কাছে এই বিষয়ে যাচ্ছি। সঞ্জীব বাবু, যে বিষয়টি বদরুদ্দিন আজমল উল্লেখ করলেন, মুসলিম লীগে পরিণত হয়ে গেছে কংগ্রেস দল, এবং সে জায়গায় দাঁড়িয়ে যেটা ফলাফল একেবারে 19 জনের মধ্যে 18 জনের সংখ্যালঘু, কোথাও না কোথাও তো এই ফ্যাক্টরটাও কাজ করেছে ভোট বাক্সে। আজমল সাহেবের আজকে অস্তিত্ব কি আছে আসামে, এটা সবার সামনে আছে। আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এআইইউডিএফ নিয়ে, সেটা আমার বলার কিছু নেই। আজকে সমগ্র আসাম, সমগ্র ভারতবর্ষ দেখছে। এবং আজকের ডেটে যদি আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন যে কংগ্রেসকে মুসলিম লীগের সাথে তুলনা করা হচ্ছে, বা বদরুদ্দিন আজমল বলেছেন যে দল 78% ক্যান্ডিডেচার হিন্দুদেরকে দিচ্ছে, ওই দলকে যদি বলা হয় যে মুসলিম লীগের সাথে তুলনা হচ্ছে, এটা দুঃখজনক এবং এটা অনেক আশ্চর্যের ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে আজকে আমরা যেটা দেখছি সঞ্জীব বাবু, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। 19 জনের মধ্যে 18 জনের সংখ্যালঘু বিধায়ক। আমি আসছি আমি বলছি 78% সিট যে দল হিন্দুদেরকে টিকিট দিচ্ছে, ওকে মুসলিম লীগের সাথে কম্পেয়ার করাটা এটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার জন্য, এবং এটা দুঃখজনক ব্যাপার। আজকে সেই 78 জন জিতে আসতে পারেনি বলে আজকে আপনি বলছেন যে 19-এর মধ্যে 18 জন মাইনরিটি ক্যান্ডিডেট আছে। আজকে যারা জিতে আসতেন তাহলে এই গন্তিটা আসতো না। তাহলে জিতে আসেননি বলে যে এটা আমাদের কোনো খামতি আছে এমন নয়। আজকে গণদেবতা যে রায় দিয়েছে আমরা এটাকে সম্মান জানিয়েছি, মাথা পেতে নিয়েছি। আজকে বিগত দিনে যখন হিন্দু নেতারা জিতে এসেছিলেন সেই কাউন্টিংটা আসেনি। আজকে যেহেতু হিন্দু নেতারা হেরে গেছেন, আমরা 78% হিন্দুদের টিকিট দিয়েছি। এই জায়গাতে সেটা এখন বিচার করার জায়গা এজন্যই নেই সঞ্জীব বাবু,
যেটা সেই জায়গাটা এখন আমরা এই জন্য আলোচনা করছি না, কারণ কি আমরা যেটা ফলাফল এসেছে, যেটা আমাদের সামনে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং সেখানে যদি আরো এই 18 জনের মধ্যে যদি 10 জন বা 8 জন হিন্দু বিধায়ক হতেন, তাহলে আজকে আলোচনায় আমরা এই বিষয়টা আনতামই না, আমরা 50-50 করে ছেড়ে দিতাম। আজকে যদি দল জিতে না আসে, আমাদের হিন্দু ক্যান্ডিডেট যদি জিতে না আসে, তাহলে আপনি কি করে বলতে পারেন? আমরা তো 78% টিকিট দেওয়া হয়েছে। আজকে যদি 78% মাইনরিটি দিয়ে দেওয়া হতো, তাহলে যদি আপনারা বলতেন, অভিযোগ করতেন যে মুসলিম লীগ হয়ে গেছে, তাহলে আমরা হয়তো মাথা পেতে নিতাম। আজকে 78% হিন্দুদেরকে টিকিট দেওয়া হয়েছে, জিতে আসতে পারেনি, হয়তো অনেক ক্ষেত্রে কাজ করেছে। সেই জন্য যে কংগ্রেসকে মুসলিম লীগের সাথে মিলানো, এটা দুঃখজনক ব্যাপার, এটা কোনো মতে মানা যায় না। শ্রমিক বাবু যে বিষয়টি বললেন দুঃখজনক ব্যাপার, মেলানো উচিত নয়। দেখেন, দুঃখজনক ব্যাপার তো কংগ্রেসের জন্য এটা নিশ্চয়ই, কারণ এই ধরনের ভরাডুবি হওয়ার পরে মিয়া মুসলিম 18 জন জিতে আসার পরে দুঃখজনক ব্যাপারই, কারণ হিন্দুরা তো ওদেরকে আজকাল ভোট দিচ্ছে না। ভোট না দেওয়ায় আজকে উনি যে বলছেন, সঞ্জীব দা বলছেন যে 78% ওরা ক্যান্ডিডেট দিয়েছিলেন হিন্দু, কিন্তু এই হিন্দুরা জিতে পারেনি বিকজ অলরেডি হিন্দুরা জানে যে কংগ্রেস এখন একটা মুসলিম লীগের মতো পরিণত হয়েছে, যেটা আগেই বলেছি ইউডিএফ এর বি টিম হয়ে দাঁড়িয়ে আছে। তার জন্যই হিন্দু কোনো নেতারা ওখান থেকে জিতে আসতে পারছেন না, আর মুসলিমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারছে। এইবার দেখেন আরো দুর্ভাগ্যজনক কংগ্রেসের জন্য যে এবার প্রথমবার বিরোধী দলের নেতা কোনো মুসলিম হতে যাচ্ছে। তার মানে 18 জনের মধ্যে ওরাই দাবি হবে কোনো মিয়া মুসলিম বিরোধী দলের নেতা হতে যাচ্ছে কংগ্রেসের বিধানসভায়। এর থেকে দুর্ভাগ্যজনক কংগ্রেসের কিছু হওয়ার মতো নেই। আপনাদের এখনো সময় আছে, আপনারা নিজেকে ইন্টারপ্রসপেক্ট করেন যে কোথায় ভুল হয়েছে, কেন আপনাদের দলের এই পরিণতি হয়েছে। কারণ দেখেন, আপনারা যখন বিজেপিকে গালি দিলে, বিজেপির পলিসি নিয়ে কথা বলে লাভ নেই। আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা ইলেকশন বিজেপি জিতে আসছে একই পলিসি নিয়ে, একই স্ট্র্যাটেজি নিয়ে। আমাদের স্ট্র্যাটেজি কিন্তু প্রত্যেকটা ইলেকশন আলাদা আলাদা ভাবে চেঞ্জ হচ্ছে। আমরা জানি হিন্দুরা আমাদের সাথে দিয়েছে, হিন্দুদের সঙ্গে আমরা কথা বলি, হিন্দুদের পাশে আমরা দাঁড়াই। আপনারা সাহস করে হিন্দুদের পাশে দাঁড়াতে পারেন না, কারণ আপনারা জানেন যে হিন্দুদের পাশে দাঁড়ালে আপনারা যে মিয়া মুসলিমের ভোট ব্যাংক বানিয়ে তৈরি করেছেন, সেই ভোট ব্যাংকে আপনাদের ভাতা পড়ে যাবে দেখে আপনারা হিন্দুদের সঙ্গে এসে দাঁড়াতে পারেন না। আমরা বুক খুলে দাঁড়াতে পারি, বিকজ আমরা জানি আমাদের মিয়া মুসলিমের ভোটের প্রয়োজন নেই, আমরা হিন্দুদের হয়ে যারা কথা বলতে পারবো। আর আপনারা তার জন্য আপনাদের দুর্ভাগ্যজনক এটা, যে এই পরিস্থিতি আপনাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক যে আপনাদের দলনেতা ইলেকশন হেরে এসেছে 23,000 ভোটের জোরার থেকে, যেখানে মাননীয় পূর্বের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র উনি নিজের হোম কাউন্ট্রি ইলেকশন হেরে আসে। তার থেকে দুর্ভাগ্যজনক আপনাদের কিছু হতে পারে না। আপনারা নিজের পার্টিকে, কংগ্রেস পার্টিকে আপনারা একটা ইউডিএফ এর বি টিম, একটা মুসলিম লীগ বানিয়ে ছেড়েছেন। এখনো আপনাদের দলনেতা কোনো হিন্দু বড় নেতাকে আপনারা পার্টিতে থাকতে দেন না, সেটা বাধ্য হয়ে বেরিয়ে এসে বিজেপিতে বা অন্য দলে যোগাযোগ করছে। কারণ ওরা নিজে বুঝতে পারছে যে ওখানে পরিস্থিতি কি ধরনের সাফোকেটেড পরিস্থিতিতে বসে আছে কংগ্রেস। তো আপনারা যদি সারা জীবনে যদি মিয়া তুষ্ট করতে থাকেন, তাহলে কিছুদিন পরে হিন্দুর 1-2টা যে নেতা আছে সেও থাকবে না কংগ্রেসে, সবাই বেরিয়ে চলে আসবে ওখান থেকে। এটা আপনাদের সময়, যে এখন আপনারা যদি এখনো যদি 15 বছর, এবার 15 বছর হতে যাচ্ছে যে আপনারা পাওয়ার থেকে বাইরে, আপনারা ইন্টারপ্রেসপেক্ট করেন যে কোথায় ভুল করেছেন। আমরা আসামের যে গেরুয়া ঝড় তা নিয়ে আলোচনা করেছিলাম, এর নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে এবং কংগ্রেসের এমন ভরাডুবির কি কারণ, সমস্তটাই আলোচনা করলাম। এবার একটু বাংলার দিকে নজর রাখবো, কারণ বাংলা এবারে যে চিত্র তা কিন্তু একেবারে নজির গড়েছে, ইতিহাস গড়েছে এবং সবকিছু এক্সিট পোলকেও একেবারে বলা যায় ছাড়িয়ে গেছে। এবং যেমনটাই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একেবারে ভবিষ্যৎবাণী করেছিলেন ডাবল সেঞ্চুরি, এবং সে জায়গায় দাঁড়িয়ে একেবারে ডাবল সেঞ্চুরি হলো বিজেপির এবং ধূলিসাৎ হয়ে গেল তৃণমূল কংগ্রেস। এবং সে জায়গায় দাঁড়িয়ে আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন রঞ্জিতা চক্রবর্তী দি। রঞ্জিতা দি, এই যে বাংলায় বিজেপির ডাবল সেঞ্চুরি এবং তৃণমূলের ভরাডুবি, কি কারণ থাকতে পারে? প্রধান কারণগুলি কি থাকতে পারে? প্রধান কারণ প্রথমেই হচ্ছে যে বাংলার মানুষ এই ম্যাল গভর্নেন্স বা করাপশন যেটা আমরা দেখতে পেয়েছি সেটাকে রিজেক্ট করেছে। এবং প্রথম যদি আপনি দেখেন যে মহিলাদের সিকিউরিটি, আর যখন উনি আসছেন সরকারে, তখনই যে পার্ক স্ট্রিটে যে ঘটনাটা ঘটে এবং সেখানে তিনি ইনস্টেড অফ সাপোর্টিং মহিলাদের সাপোর্ট করার বদলে উনি একটা এমন মন্তব্য করেন যেটা খুবই অপমানজনক। এবং পরবর্তীতে প্রত্যেকবার দেখা যাচ্ছে মহিলার সুরক্ষা, নারী সুরক্ষা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এবং লাস্টে আপনি যদি দেখেন যে মুখটা রত্না দেবনাথ, উনি কিন্তু একটা ফেস যেখানে উনি একটা মানে সাধারণ মানুষের চেতনাকে নাড়িয়ে দিয়েছেন। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ডেফিনেটলি গভর্নেন্স। এত চুরি
গরু চুরি, কয়লা চুরি, চাকরি নিয়ে এত আমরা দেখছি যে টাকা পয়সা লেনদেন, এতগুলো ছেলে মেয়ে চাকরি চলে গেল, আরেকটা হয়তো প্রাইমারি নিয়ে সেটা ঝুলছে, আমরা জানি না এটা কি হবে। কিন্তু একটা শ্রেণীর লোক সব কিছুতে কাটমানি, তো যেটা আমরা অনেকেই বলে থাকি কাটমানি সরকার, তো সেটাকে রিজেক্ট করেছে সারা বাংলার মানুষ একেবারে। এবং সেটা রঞ্জিতা দি, একটা বিষয় মানে আপনাকে তারা বলি, একটা বিষয় আমরা আপনি যদি যেদিন ভোট cover- শেয়ার করেন একেবারে। তাহলে আমরা যেদিন ভোটার ফলাফল যখন আমরা শোনাচ্ছিলাম সকালের শুরুতেই পোস্টাল ব্যালটের যে ভোটের গণনা, সেখানে সরকারি কর্মীরাও সেখানে ভোট দেন, আমরা দেখতে পেয়েছি সকালের শুরুতেই কিন্তু একেবারে অনেক ভোটেই কিন্তু বিজেপি এগিয়ে ছিল। আমরা সেই সময় বলেছিলাম মর্নিং শোজ দ্য ডে, এবং সে জায়গায় দাঁড়িয়ে সেটাই প্রমাণিত হলো। অর্থাৎ এই যে সরকারি কর্মচারীদের ডিএ এবং পে কমিশন এবং সরকারি কর্মচারীরা দিনের পর দিন রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, তারও মনে হয় একটা প্রভাব ভোট বাক্সে পড়েছে। ডেফিনেটলি, বিকজ সরকারি কর্মচারীরা এটা ভাবছিলেন যে এই সরকার যে কিনা বলছে ডিএ দেব, আফটার এতগুলো সেই ধরনের আন্দোলন করার পর তার পরবর্তীতে তারা বলছে যে 2 বছর সেটা ধরা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, তারা যদি সরকারে আসেন তাহলে আবার হয়তো এমন কিছু করবেন যে আমরা আবার সেই ডিএটা পাবো না, বা এরকম একটা ধারণা মানুষের মধ্যে ছিল, এমন একটা ভয় ছিল। সেটা কিন্তু আমরা এভাবেও দেখছি, শুধু সরকারি কর্মচারী ডিএ নয়, আরেকটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, যখন রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে, পুলিশের, রাজ্য পুলিশের যে শরীরী ভাষা, সেখানে যেমন তারা একটা শান্তি পেল, এমন একটা অ্যাটিটিউড, ওখানেও কোথাও মনে হচ্ছে যে তারাও খুব বিরক্ত এবং তারা চাইছিলেন না যে এই সরকারটি আবার আসুক। আমরা এর আগে রঞ্জিতাদি, এর আগে আমরা সিপিএম বা কংগ্রেসের মেয়াদ যদি দেখি, তাদের সরকারের মেয়াদ অনেকটা বেশি। বাম আমলের তো 34 বছর আমরা দেখেছি, তারপর তৃণমূল সরকার এসেছে, কিন্তু তৃণমূল সরকার মাত্র 15 বছর। কিন্তু তাই এই মাত্র 15 বছরে এমন অবস্থা করেছে বাংলার যে আমাদের এখানে শিক্ষা ভেঙে পড়েছে, হেলথ, স্বাস্থ্য ভেঙে পড়েছে, আমাদের এখানে চাকরি নেই, যেই জন্য এত বেশি মাইগ্রেশন। যে বাচ্চারা পড়াশুনো শিখে ক্লাস 10-12 এর পরেই তারা বাইরে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে এই প্রশ্নটা করা উচিত। তা এবার যদি বলা হয় যে এতগুলো ইউনিভার্সিটি তৈরি হয়েছে, কিন্তু এই ইউনিভার্সিটিগুলো কি ধরনের পড়াশুনো দিচ্ছে? তাতে ভিসি আছে এবং ছাত্র আছে, কিন্তু টিচার নেই, কিছু নেই। তো এই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত আপনি যদি দেখেন যে স্বাস্থ্যের ব্যাপারে, সেখানে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন ডাক্তার, তার সিকিউরিটি নেই, তাহলে একজন পেশেন্ট যে আইসিইউতে থাকছে সে কিছু জানে না, তার কি সিকিউরিটি? তার সিকিউরিটি নেই। আর দ্বিতীয়ত আপনি যদি শিক্ষা ব্যবস্থাটাকেও দেখেন যে কি ধরনের পড়াশোনা হচ্ছে, হয়তো কোথাও মানুষের ট্রাস্টও নেই, সেই জন্য মানুষ কিন্তু আপনি দেখবেন যে হায়দ্রাবাদ বা সাউথ ইন্ডিয়াতে মানুষ যাচ্ছে চিকিৎসার জন্য, সেটা তো ডেফিনেটলি নট এ গুড সাইন। একেবারে একেবারে যদি আমাদের সঙ্গে, এবং তারা কিন্তু ইন্ট্রোস্পেকশন করছেন না, তারা কিন্তু কখনোই ইন্ট্রোস্পেকশন করছেন না, তারা সবসময় ব্লেম গেম খেলছেন যে আমাকে সেন্টার টাকা দিচ্ছে না, আমাকে এটা করছে না। যেমন একটা সমীক্ষা হয়েছিল, একটি ছাত্র স্টাডি করেছে, সেখানে দেখা গেছে মালদা ডিস্ট্রিক্টে যারা মাইগ্রেশন করে গেছেন তাদের নামে টাকা তোলা হচ্ছে মনরেগার মাধ্যমে। বেশ, এবার এটাকে আপনি কি ধরনের করাপশন বলবেন? অনেকগুলো কারণে থাকতে পারে রঞ্জিতা দি। আমাদের যেটা মনে হচ্ছে, একদিকে যখন আমরা বলতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে ঘন ঘন সফর, অর্থাৎ প্রচারে আমরা দেখেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রচার চালিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী তিনি প্রচারে গিয়েছিলেন এবং খুব ভালো সাড়া তিনি পেয়েছেন। প্রচার একদিকে রয়েছে, অন্যদিকে যদি আমরা অন্য বিষয়গুলি আমরা দেখি, তাহলে আরেকটা বিষয় আছে যে এই যে অন্য দল থেকে যারা এসেছেন, সেটা যে এটাও কি বিজেপি জেতার পিছনে একটা মাস্টার স্ট্রোক? ডেফিনেটলি অন্য দল থেকে এসেছেন। এবং আরেকটা জিনিস আমি বলবো যে বাংলাদেশের যে বর্ডারিং ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডারে, ওখানে জামাত যখন জিতে আসছে তখন কিন্তু ইনসিকিউরিটিটা অনেক বেশি তৈরি হচ্ছে।
এবং দ্বিতীয় যে কোনো ধরনের টেরোরিজম বলুন বা যেগুলো ইন্টারনাল সিকিউরিটির এগেনস্টে, সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলা থেকে পুলিশ জানছে না, সরকার জানছে না, কিন্তু বাইরের স্টেটের পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে। তখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কোথায় বাস করছি। তো যার ফলে একটা মানুষের মধ্যে মনে হয়েছে যে সিকিউরিটিটা কিন্তু দরকার, উন্নয়ন এবং সিকিউরিটি দুটোই কিন্তু কারণ। সেই কারণেই হয়তো দেখা যাচ্ছে যে অনেক অন্য অন্য দল থেকে লোকজন কিন্তু বিজেপিতে গেছে, একটা কনসলিডেশনও হয়েছে। এই বিষয়ে আসবো, আমাদের সঙ্গে বিশ্বদীপ বাবু এখানে রয়েছেন। বিশ্বদীপ বাবু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা বিষয় তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের বিজেপির জয় কিন্তু অসমের জন্য ইতিবাচক। কারণ আমরা যদি অনুপ্রবেশের বিষয়টির দিকে তাকাই, যে ফেন্সিং দেওয়া বর্ডারে ভারত বাংলা সীমান্তে সিল করার জন্য মমতা ব্যানার্জির কোনো কাজ করতে এতদিন পর্যন্ত দেয়নি, সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও বাংলায় যে বিজেপির জয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু পজিটিভ বলা যায়। নিশ্চয়ই এটার পুরো পূর্ব ইস্টার্ন এরিয়া ভারতবর্ষের দিকে তাকাই, এটা সত্যি আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন সেটা অতি গুরুত্বপূর্ণ কথা। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গ, অসম, এখানে যে আমাদের সীমান্তবর্তী যে সমস্যাটা আছে বাংলাদেশের সাথে, আমাদের অসম পশ্চিমবঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আজকের দিনে যদি প্রেক্ষাপটে আমি যদি দেখি, এই সীমান্তবর্তী এরিয়াটা আমাদের একই গুড গভর্নেন্স, একই সরকার, একই ডিসিশন নেবে এবং সেই জন্য জনগণের অনেক সমস্যার সমাধান হবে। যদি এবার অনুপ্রবেশকারীরা তাদেরকে খুব খুব কড়াভাবে এটা এবার দমন করতে পারবেন, কারণ একই সরকার পশ্চিমবঙ্গে হলো, একই সরকার অসমে আছে এবং এটার জন্য অনেক ভালো সুশাসন হবে এবং অনুপ্রবেশকারীদের বিসর্জন হবে। সীমান্ত সমস্যা একটা দূরীকরণের একটা সম্ভাবনা রয়েছে একদমই। আমাদের সঙ্গে যেহেতু বাংলা থেকে রয়েছেন বিজেপি নেতা রাজীব পাখিরা, রাজীব বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। শোনা যাচ্ছে? রাজীব বাবু, প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক। একেবারে বলা যায় তৃণমূল কংগ্রেস বলা যায় উৎখাত এবং সে জায়গায় দাঁড়িয়ে ভরাডুবি এবং বিজেপির যে সুনামি একেবারে আনএক্সপেক্টেড, মানে জেতার একটা সমীক্ষা এসেছিল এক্সিট পোলে, কিন্তু সেটাকেও যেন ছাড়িয়ে গেছে এবং অসমের মুখ্যমন্ত্রী ভবিষ্যৎবাণী করেছিলেন ডাবল সেঞ্চুরি হবে বাংলায়, সেটাই হলো। একদম তাই হয়েছে। প্রথমে সবাইকে গৈরিক অভিনন্দন জানাই, যে সমস্ত মানুষরা আমাদের ভোটদান করেছে তাদেরকে অভিনন্দন আর একবার, কারণ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে তারা এনেছে এবং আশা করি ভারতীয় জনতা পার্টি সেই সুশাসন এবং সোনার বাংলা যে স্বপ্ন ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির, তাকে প্রতিস্থাপন করার জন্য ভারতীয় জনতা পার্টি আপ্রাণ চেষ্টা করবে। একেবারে মানে এই যে আপনাদের জয়, সেটার প্রধান কারণ কি বলবেন? কিসের জন্য আপনাদের এই বিশাল জয়? প্রধান যে কারণগুলো। তার কারণ একটা, পশ্চিম বাংলাকে যেভাবে সন্ত্রাসবাদীদের একটা আখড়া করে দিয়েছিল এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোয় যেভাবে কাঁটাতারের বেড়া দিতে দেয়নি, কারণ তাদের প্রয়োজন ছিল রোহিঙ্গা মুসলিম, তাদের প্রয়োজন ছিল অনুপ্রবেশকারী, যে সমস্ত মানুষদের দিয়ে তারা ভোটদান করাতো এবং সন্ত্রাস করাতো। এবং এখানে একটা পাকিস্তানের আখড়া হয়ে গেছিল, আপনারা শুনেছেন ববি হাকিম মহাশয় বলেছিলেন যে এখানে নাকি মিনি পাকিস্তান করে দেওয়া হচ্ছে। সেই মিনি পাকিস্তানকে বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টিকে সবাই আশীর্বাদ করেছে এখানে আসার জন্য। বেশ আমি আরেকটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে, যে এই যে বাংলায় যে বিজেপির এতটা বড় জয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের এখন শাসন ক্ষমতায় আপনারা আসবেন এবং একাধিক ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কে হবেন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী সভা গঠন করা হবে, সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের রণনীতি ইতিমধ্যেই কি বানানো হয়েছে বা রণনীতি কিভাবে তৈরি করা হচ্ছে সেই বিষয়ে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। একদমই দিদি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উচ্চতম নেতৃত্ব শুভেন্দু দা সবাই মিলে একসাথে বসে সেই সংগঠনের কাজ করছে এবং আপনারা দেখতে পাবেন 9 তারিখে আমাদের 25শে বৈশাখের দিন কিভাবে আমরা ভারতীয় জনতা পার্টির
যে সিস্টেম, যে সিস্টেমেটিক কাজ এবং সবাই একত্রিত হয়ে কিভাবে কাজে নামে, মন্ত্রিসভা গঠন হয়, পুঙ্খানুপুঙ্খ জিনিসরা আপনারা তথ্যে পেয়ে যাবেন। সেটা উচ্চ নেতৃত্বের ব্যাপার, তারা তাদের সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছে। বেশ, এই জয়ের পর আপনাদের সামনে কোথায় চ্যালেঞ্জ মনে হচ্ছে, কোন কোন জায়গায় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে, বড় চ্যালেঞ্জ আপনাদের সামনে কি কি রয়েছে? দেখুন, চ্যালেঞ্জ বলতে আমরা কতটা করতে পারবো সেটা চ্যালেঞ্জ, মানুষের সেবায় কতটা নিয়োজিত হতে পারবো সেটা চ্যালেঞ্জ, আমরা কিভাবে সন্ত্রাস মুক্ত বাংলা তৈরি করতে পারবো সেটা চ্যালেঞ্জ। আর বিরোধী বলে তো কিছু নেই, বিরোধীরা তো এখন চলে গেছে, বিরোধীদের কোনো জায়গা নেই। কারণ বিরোধীরা যেভাবে আমাদের ডমিনেট করে রেখেছিল, সোনার বাংলা করার পক্ষে যেভাবে আঘাত করেছিল, সেই আঘাত থেকে মুক্তি পাওয়ার পরে আমরা আছি। একটাই কথা বলবো, সোনার বাংলা গঠন হবে। আপনারা প্রত্যেকটা মিডিয়া আপনারা একদিন বলবেন সত্যিকারের সোনার বাংলা ভারতীয় জনতা পার্টি করতে পেরেছে। কারণ আপনাদের যে সংকল্প পত্র ছিল সেখানে একাধিক বিষয় ছিল, সেগুলো যথার্থভাবে প্রয়োগ হবে কি বাংলায়? আমরা আশাবাদী, আমাদের সংগঠন আশাবাদী, এবং আমাদের সংগঠনের যে নিয়ম নিষ্ঠা আছে, যা যা সংকল্পপত্রে পেয়েছেন, আশা করি 1 মাসের মধ্যে হবে না, তবে আমরা চিন্তা ভাবনায় আছি সেইটা অন্তত আমাদের যে 5 বছরের সমস্তটা কার্যক্রম পূরণ করব আমরা। কিছুক্ষণ আগে আমি একটা প্রশ্ন করছিলাম, আমি রঞ্জিতা দিকেও করেছি এবং আমাদের সঙ্গে যে বিশ্বদীপ বাবু রয়েছেন, এই যে অসমের মুখ্যমন্ত্রী একটা বিষয় তিনি উল্লেখ করেছেন, অনুপ্রবেশ একটা বড় ফ্যাক্টর আপনাদের ওখানে, এবং আমাদেরও এখানে মানে উচ্ছেদ থেকে শুরু করে এবং পুশব্যাক সবই চলছে অসমের মাটিতে। সে জায়গায় দাঁড়িয়ে এবারে যে বাংলায় বিজেপি শাসনে এলো, সে জায়গায় দাঁড়িয়ে উপকৃত হবে দুই রাজ্যই। কারণ এই যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে কোনো ধরনের কাঁটাতারের ব্যাপারে বা ফেন্সিং দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমর্থন করছিলেন না এবং কোনো কাজ করতে তিনি দিচ্ছেন না সীমান্ত নিয়ে। সে জায়গায় দাঁড়িয়ে এবারে কোথাও না কোথাও আপনাদের এই জয় বাংলার বুকে একটা পজিটিভ বার্তা দিচ্ছে বা একটা ইতিবাচক কিন্তু হলো, অসমের জন্য ইতিবাচক কিন্তু হলো। একদমই তাই। যেভাবে জমি অধিগ্রহণ করার সিস্টেম আছে, ঠিক আছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এই যে আমরা একটা তৈরি করে ফেললাম ডবল ইঞ্জিন সরকার, বারবার আমরা বলে এসেছি ডবল ইঞ্জিন সরকার কিভাবে কাজ করে, সেটা ভারতবর্ষে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সংগঠন আছে এবং সরকার গড়েছে তারা জানে। এবার সব থেকে আশাবাদী আমরা, এই যে সীমান্তবর্তী অঞ্চল যেটা ফাঁকা পড়ে আছে, সেই সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়া হবে এবং সন্ত্রাস কিভাবে নিধন করা হয় সেটা ভারতীয় জনতা পার্টি নিজে হাতে দেখিয়ে দেবে। একেবারে সৌম্যবাবু রয়েছে, সৌম্যবাবু বাংলার এই জয় কি বলবেন? দেখেন, আমি শুভেচ্ছা জানাই বাংলা মানে আমাদের বিজেপির প্রত্যেকজন কার্যকর্তা যারা বাংলায় আছেন, ওদের এই অদম্য কষ্টর জন্য বা এই সাফল্যটা ওদেরই সে কাছে যায়। কারণ ওরা অনেক দিন ধরে কষ্ট করে আসছেন, ওরা মার খেয়েছেন, ওরা যন্ত্রণা খেয়েছেন, ওরা সব কিছুই খেয়েছেন, তারপরেও যে ওরা ওদের হাল ছাড়েননি আর জনগণের সঙ্গে ছিলেন, জনগণের পাশে ছিলেন, তার জন্য জনগণ বিজেপির এই আমাদেরকে আশীর্বাদ করেছেন। আর তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকজন বিজেপি কার্যকর্তাকে ওয়েস্ট বেঙ্গলে, যার জন্য এই জয়টা ওদের এই জন্যই সাফল্য হয়েছে। তিনি বলছেন কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি, এমনটাই তিনি বললেন। দেখেন, ওনার আমি প্রেস কনফারেন্সটা শুনছিলাম, শুনে আমি হাসবো না কি রিয়াকশন দেবো সেটা বুঝতে পারছিলাম যে একজন এত সিনিয়র লিডার, একজন পলিটিশিয়ান, একজন ইলেকশন হারার পরে মাথা ওনার তো খারাপ হয়ে গেছে, সেটা বুঝতেই পারছি। তাহলে এই ধরনের বক্তব্য কেউ রাখতে পারে না যে আমি কেন পদত্যাগ করব, আমরা হারিনি। মানে উনি কি তার মানে উনি বেঙ্গলের জনগণকে ছোট করছেন? কারণ এই রায়টা কিন্তু বেঙ্গলের জনগণের রায়, ওটা তো আর চুরি করে বা ভোট পাচারি করে বা ভোটকে ভোট বাস করতে অন্য কিছু করে ফেক ভোট করে তো অভিযোগও করেছেন ভোট লুট সে উনি করবেন, কারণ উনি সেটাতে পারদর্শিতা করে এসেছেন এত বছর ধরে, বিগত 15 বছর ধরে সেটাই করে এসেছেন। তার জন্য ভাবেন সবাই একই কাজ করছে, কিন্তু জনগণের রায়টাকে তিনি যে মাথা পেতে নিতে পারছেন না। আর তার জন্য ওনার লজ্জা থাকা উচিত, এই কথা বলার আগে উনি একবার লজ্জা থাকা উচিত যে এই কথা বলছেন যে আমি চিফ মিনিস্টার রিজাইন করব না, আমি হারিনি, 100টা ভোট আমাদের সিট আমাদের চুরি হয়ে গেছে, ইলেকশন কমিশনকে ভিলেন বলছেন। মানে এই ধরনের ওনাকে, ওনার বরঞ্চ আমি এটা ওনাকে বলবো, বয়স হয়েছে, বৃদ্ধ আশ্রমে যান বা কোথায় যান, গিয়ে মাথাটা ঠান্ডা করুন, আশ্রমে যান, গিয়ে মাথা ঠান্ডা করুন। কারণ এই ধরনের বক্তব্য বা এই ধরনের কথাবার্তা কোনো ভদ্র সমাজ এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে না, যেখানে ডেমোক্রেটিকভাবে যেখানে ইলেকশন হয়। কারণ এই কথাবার্তা এটা বোঝা যাচ্ছে এখানে যে উনি ডেমোক্রেসি বলে কোনো জিনিসকে উনি মানেন না। উনি মনে করেন যে বেঙ্গলটা ওনার নিজের সম্পত্তি ছিল, উনি ওনার ভাইপোর পার্সোনাল প্রপার্টি ছিল, এখান থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে দেখে উনি আজকে
এই ধরনের বক্তব্য রাখছেন, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এটা বেঙ্গলের লোকজনকে ছোট করা হচ্ছে, যারা এই ভোট দানে, এই বৃহত্তর ভোটের যে উৎসব ছিল সেখানে আমাদের অংশগ্রহণ করেছেন, তাদেরকে ছোট করা ছাড়া এটা কোনো কিছু না যে এই কথাবার্তা বলে। তার জন্য শীঘ্রই উনাকে পদত্যাগ করে উনাকে যাওয়া উচিত বেঙ্গল থেকে, যে উনি বিজেপির হাতে বা যেই গভর্নরকে উনি ওনার রিজনেল সাবমিট করে নেক্সট যে সরকার হতে যাবে তাতে উনি অপোজিশনের যে রোল আছে সে রোলটা বরঞ্চ ভালো করে করতে পারেন, যদি সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন। একেবারে আমি রঞ্জিতাদির কাছে যাবো। রঞ্জিতাদি, এই যে মন্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এই বিরোধী নেত্রী হিসেবে এই মুহূর্তে, যে তিনি পদত্যাগ করবেন না, কতটা যুক্তিসঙ্গত? প্রথমত আগের দিনই বলেছিলাম যে ওটা একটা পলিটিক্যাল ইম্যাচুরিটি, প্লাস উনি একটা ন্যারেটিভ তৈরি করছিলেন যে আমাদের গণতন্ত্র নষ্ট করা হচ্ছে, এখানে ভোট লুট করা হচ্ছে, এই যে ধরনের কথাবার্তা, যে স্ট্রং রুমে উনি বসেছিলেন। এবং এখন ঠিকই বললেন যে এটা একটা জনগণের রায়কে উনি মানতে চাইছেন না, কিন্তু আমি একটা জায়গায় মনে করি যে হ্যাঁ ওনার পদত্যাগ করা উচিত, কিন্তু নতুন সরকারেরও উচিত যে এতগুলো অন্যায় কাজ যে হয়েছে বা যেই করাপশন কেসেসগুলো আছে সেগুলো খোলা উচিত। হোয়াইট পেপার পাবলিশ করবেন, ওনারা বলেছেন যে কি ধরনের জনগণের টাকা কিভাবে মিসইউজ করা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেসে উনি যে বারবার ছুটে গেছেন বিভিন্ন বিষয়। দ্বিতীয়ত সেই কেসগুলোকে খুলে পানিশমেন্টের জায়গায় নিয়ে আসা উচিত, কনভিকশন হওয়া উচিত। না হলে কিন্তু মানুষের মনে হবে যে তারা যে চেঞ্জটা আনলেন, বদলটা আনলেন, তাতে কিছু হলো না। তো সেই পয়েন্টটা মাথায় রাখতে হবে। হয়তো সেগুলো মাথায় নিয়েই ওনার মনে হচ্ছে যে এবার তো হয়তো শাস্তিটা আসতে পারে, সেই জন্য উনি এই ধরনের। এবং আপনি দেখুন যে উনি বারবার প্রেস কনফারেন্স করে যেটা বলছেন যে আমি এটা করব না, এটা ইমরাল। এবার প্রশ্ন হচ্ছে জনগণের রায় উনি মানতে চাইছেন না, এবং প্রশ্ন তুলছেন এটা মরালিটি এন্ড ইমরালিটি। ইলেকশন কমিশনকে ভিলেন বলছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কমিশন যেভাবে সাকসেসফুলি এটা কন্ডাক্ট করলেন, এবং উনি যত রকমের কায়দা কানুন যা যা জানতেন তিনি তাইগুলো করেছেন। যেমন বুথ জ্যামিং করেছেন বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। যেমন একটা আগের দিনও বলা হচ্ছিল যে একজন বৃদ্ধ মারা গেছে, বলা হয়েছে মিস ইনফরমেশন বা ফেক ইনফরমেশন উনি সার্কুলেট করেছেন। এই বিষয়গুলো মানুষ তো দেখেছে, এবং অনেক ক্ষেত্রেই এটা একটা হাসির খোরাক হয়েছে। কিন্তু এখন যেটা উনি করছেন এটা একটা মানে ইউএস এর একজন প্রেসিডেন্টের কথা খুব মনে পড়ে যাচ্ছে, যিনি ঠিক এইরকমই কাণ্ডটা করেছিলেন। বেশ বেশ বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমি রাজীবদার কাছে যাব। রাজীববাবু, যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন, কি বলবেন? পদত্যাগ করবেন না, এবং কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি, এমনটাই তিনি বলছেন। আমি বলি সেটা হচ্ছে উনি ভাবছেন যে এখনো পর্যন্ত রাজতন্ত্র চলছে, উনি ভুলে গেছেন যে এটা এখন গণতন্ত্রের সময়, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে উনি রাজনীতিটা করে গেছেন এত বছর ধরে, গণতন্ত্রের ব্যাপারটা উনি বুঝতেন না। আর এখনো পর্যন্ত উনি যে কথাটা বলছে সেটা ওনার মতিভ্রম এখনো কাটেনি, কারণ ওনারা বুঝতে পারিনি ভারতীয় জনতা পার্টি 207টা সিট পেয়ে গেছে, এটা ওনাদের কাছে একটা দুঃস্বপ্নের ব্যাপার। ওই স্বপ্ন যতক্ষণ না কাটবে উনি এরকম ভুলভাল বকতে থাকবে। তিনি বলছেন ইলেকশন কমিশন বিজেপি মিলে একেবারে সমস্তটাই করেছে এবং ভোট লুট হয়েছে, ইলেকশন কমিশন ভিলেন, এই ধরনের মন্তব্য তিনি করছেন। দেখুন, গণতন্ত্রের গণদেবতার যে আশীর্বাদ সেটা যদি ওনার পক্ষে যেত তাহলে কিন্তু এই কথা উনি বলতেন না। উনি বরং আলাদা কিরাম বলতেন যে বিজেপি এত কিছু করার পরেও ইলেকশন কমিশনের লোক দিয়েও আমাকে হারাতে পারিনি। তিনি একটা ক্রেডিট নিতেন, যেটা এখন ডিসক্রেডিট হয়ে গেছে। উনি যে কার্যকলাপগুলো করতো সেগুলো এখন বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে। বিজেপির সংগঠন, বিজেপির মানসিকতা, বিজেপির যে বিশ্বাস মানুষ করেছে সেটাকে তিনি তলাতে পারেনি। সেটার জন্য এখন তিনি পাগল হয়ে গেছেন। এবার ওনাকে আমাদের তরফ থেকে ওনাকে গৈরিক অভিনন্দন। প্রাক্তন হয়ে গেছেন উনি, যেটা আমাদের শুভেন্দুদা বলেছিলেন। এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এরপরে যদি পদত্যাগ না করে সেটার পরে কি লিগাল অ্যাকশন নেওয়া যায় সেটা আমরা জানি। তারপরে ওনাকে রাঁচির পাগলাগারদে পাঠানো হবে।
বেশ, সেটা তো অন্য বিষয়, কিন্তু আমি একবার অসম থেকে রয়েছেন কংগ্রেস নেতা, ওনার একটু মন্তব্য এই বিষয়ে জানতে চাইবো। এই যে বিজেপির যে এই জয়, ডাবল সেঞ্চুরি এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য, সম্পূর্ণ বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, সঞ্জীববাবু বলুন। যে না, এটা আনপার্লামেন্টারি কোনো মন্তব্য আমরা সমর্থন করি না, এটা আমি স্পেসিফিক ভাবে বলছি। এটা আমাদের পক্ষ থেকে তৃণমূলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছেন এটা কমেন্ট করাটাও সঠিক না, কিন্তু আনপার্লামেন্টারি কিছু আমরা সমর্থন করি না। আমি একটা মিনিট নিতে চাই আপনার কাছ থেকে, যে অনুপ্রবেশকারী একটা কথা উঠে এসেছে যে আজকে যদি বেঙ্গলে যদি বিজেপি সরকার আসে তাহলে ডাবল ইঞ্জিন সরকার থাকবে, তাহলে এই অনুপ্রবেশকারী সমস্যাটা দূর হয়ে যাবে। যে বাকিরা সবাই হয়তো ভুলে গেছেন যে 2016 থেকে 2026 আসামে কিন্তু ডাবল ইঞ্জিন সরকার আছে, আর আজ অব্দি আসামের সাথে যে বাংলাদেশের বর্ডার আছে সেই সমস্যাগুলো না সর্বানন্দ সোনোয়ালজি মানে এটাকে উচিতভাবে বিচার করতে পেরেছেন, না আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত বিশ্ব শর্মাজি সমাধান করতে পেরেছেন। কারণ অমিত শাহ যে 2016-তে এসে বলেছিলেন যে ওনারা যদি জিতবেন, আসামে যদি বিজেপি সরকার আসে তাহলে অনুপ্রবেশের সমস্যা দূর হবে। 2021-এ এসে অমিত শাহজি সেম কথা বললেন, 2026-এ এসে সেম কথা বললেন। তা আমি সবাইকে অবগত করে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার এসে বলে অনুপ্রবেশকারী সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমাদের জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। কারণ আমরা আসামে আছি, আমরা ভুক্তভোগী। সঞ্জীববাবু, তাহলে আপনি বলতে চাইছেন সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ সমস্যা এখনো মেটেনি? বিজেপি সরকার ফেল করেছে। তার মানে আপনি বলতে চাইছেন অসমে এখনো সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ সমস্যা মিটেনি, সমাধান কি করে হয়নি? বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ওনাদের কোনো সিস্টেম নেই, অন্ধকারে যখন পিডিআর থাকে না ওরা লুকিয়ে পুশব্যাক করেন। দেখেন, লুকিয়ে পুশব্যাক করা হয় না, আমরা তো কমসে কম মানুষকে পুশব্যাক করেছি, আমরা বর্ডারে গিয়ে বর্ডার সিল করে পুশব্যাক করেছি। আপনাদের সরকারের সময় তো পুশব্যাক বলে কোনো জিনিস না, আপনারা তো বাড়িতে ডেকে এনে এদেরকে ভোটার বানিয়ে আপনাদের ভোট জিতে আপনারা ইলেকশন জিতেছেন, আমরা তো সেটা করছি না। আর বেঙ্গলে যেখানে আছে, আজকে আমরা জানি যখন লাস্ট ইলেকশনে যখন পোস্ট ভায়োলেন্স হয়েছিল প্রচুর মিয়া মুসলিম যে কুচবিহার সাইডে দিকে এসে ধুবড়িতে ঢুকেছে। ধুবড়ির যে এই যে বর্ডার সিলটা যেটা অলরেডি বেঙ্গলের সাথে আজকে সুন্দরবন এরিয়া থেকে শুরু করে বেঙ্গলের যে চারিদিক যে সার্কিটগুলো আছে যেখানে বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকতে পারে, সেখান থেকে ঢুকে কিন্তু বাংলাদেশগুলো আসে, কারণ বেঙ্গলে ইজি অ্যাক্সেস ছিল এতদিন ধরে, ওদের আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড সবকিছু বানিয়ে দিচ্ছিল। আমাদের সরকার কিন্তু কোনো অনুপ্রবেশকারীকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি বানিয়ে দেয়নি। আমরা বরঞ্চ আসাম বর্ডারদেরকে পুশব্যাক করেছি। আমরা প্রত্যেক দিন যখন ধরা পড়ে আমরা কিন্তু প্রত্যেকদিন আপডেট দেওয়া হচ্ছে। দুদিন আমাদের কিছুদিন আগেই মাননীয় আমাদের রাজ্যপালও বলে গেছেন যে কতজন অনুপ্রবেশকারী বেরিয়েছে সেটা ডাটা উনি দিয়ে গেছেন আমাদেরকে। সো আমরা আপনাকে বলতে যাচ্ছি যে আপনি দাদা একটু ভালো করে ডাটাকে চেক করুন। আপনি যখন বলছেন এই কথাগুলো, এই কথাটাতে ভিত্তি সহকারে কথাগুলো বলুন। হ্যাঁ, আমাদের প্রবলেমস গুলো ছিল, আমরা বলছি না যে একদিনে প্রবলেমগুলো সলভ হবে, প্রবলেমগুলো ছিল, কিন্তু প্রবলেম সলভ করার জন্য একটা চেষ্টা তো করতে হবে। আপনারা সরকার তো চেষ্টাই করেন, আমরা তো চেষ্টাটা শুরু করেছি যে এখান থেকে অনুপ্রবেশকারীকে বন্ধ করে দিতে পারবে। বেশ, আমাদের সময় একেবারে শেষ। আমি দুজনকে থামাবো, একেবারে সমস্যা। আমরা আজ আলোচনা করলাম যে অসম বাংলায় বিজেপির সুনামি এবং আমাদের অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভবিষ্যৎবাণী একেবারে সত্য প্রমাণিত হলো। অসমের সেঞ্চুরি এবং বাংলায় ডাবল সেঞ্চুরি, সে নিয়ে আমরা আজকে কথা বলছিলাম যে তার নেপথ্যে ঠিক কি কি কারণ রয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক রঞ্জিতা চক্রবর্তী, অসমের বিজেপি নেতা শ্রমিক দত্ত, অসমের কংগ্রেস নেতা সঞ্জীব রায়, বাংলার বিজেপি নেতা রাজীব পাখিরা, প্রত্যেককে আজকে আমার আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।